অন্যান্য রাজ্যের থেকে বঙ্গে নির্বাচনের যে চরিত্র তা কিন্তু বরাবরই আলাদা, কিন্তু এবছর অর্থাৎ 2026-এর এই বিধানসভা নির্বাচনে একেবারে অন্যরকম একটা ছবি আমরা দেখলাম। দুদফা নির্বাচনের আজ ছিল শেষ দিন। একেবারে যদি একটু পিছিয়ে গিয়ে শুরু করি, সেই এসআইআর প্রক্রিয়ার শুরু থেকে আজ পর্যন্ত বলা যায় একটা টান টান উত্তেজনা চলছিল, যার শেষ হলো এই দ্বিতীয় তথা শেষ দফা নির্বাচনের মধ্যে দিয়ে। প্রথম দফা নির্বাচনে আমরা দেখলাম একটা বিপুল সংখ্যক ভোটদানের ছবি সামনে এসেছে, 93% বেশি, আর সেই ট্র্যাডিশন বজায় রেখে দ্বিতীয় দফা নির্বাচনেও কিন্তু একটা বিপুল সংখ্যক ভোটদান পড়েছে। এবার অপেক্ষা 4 তারিখ কি হয়। আর স্বাভাবিকভাবে নির্বাচনের শেষে যে এক্সিট পোলের একাধিক সমীক্ষা সামনে আসছে তা নিয়ে শুধুমাত্র রাজনৈতিক দল নয়, শুধুমাত্র গোটা দেশের মানুষ নয়, বাংলার মানুষও কিন্তু একই সাথে চুলচেরা বিশ্লেষণে বসে গেছেন নিজেদের মতন করে। আর এই সমীক্ষা যা সামনে আসছে তার থেকে কি কোনো রকম আগাম ছবির আভাস পাওয়া যাচ্ছে, তা নিয়েই আমরা আলোচনা করব। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের সাংবাদিক সম্রাট সেনগুপ্ত। সম্রাট, যেটা দেখলাম যে স্বাভাবিকভাবে একটা টান টান উত্তেজনা পর্ব সেই এসআইআর থেকে শুরু করে আজকে নির্বাচনের শেষ দফা পর্যন্ত চললো। বেশ কিছু সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে, যে ট্রেন্ড এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, কি বলবে? তুমি প্রথম যেটা বললে অর্পিতা, যে একটা নজিরবিহীন এবং হচ্ছে যে ট্র্যাডিশন বজায় ছিল প্রথম দফার ভোটে, যেভাবে 93%-এর মতো পোল ওয়েস্ট বেঙ্গলে কখনো এরকম হয়নি। এবং তারপর আজকের দিকে তাকিয়েছিল যে এই পোল প্রথম দফায় যে একটা পার্সেন্টেজ ছিল ঠিক সেটাই বজায় থাকবে কিনা। আমরা দেখলাম যে শুরুতে দক্ষিণবঙ্গ উত্তরের থেকে কিছুটা পিছিয়ে শুরু করলেও শেষ পর্যন্ত কিন্তু টি-20 ম্যাচের মতো ভোটাররা আজকে একদম খেলে দিয়েছেন। এবং তারপর দিনের শেষে 5টা পর্যন্ত যা রিপোর্ট আমাদের হাতে ছিল তাতেই প্রায় 90%, এবং এটা বাড়বে মনে করা হচ্ছে, এটা বাড়বে। এবং আরো একটা সিগনিফিকেন্ট যেটা, যে কলকাতা শহর কলকাতায় যেখানে বলা যায় যে 60 থেকে 64% থাকতো সাধারণত, এই এবারের ভোটে কলকাতা শহরেও কিন্তু এবং শহরতলিতে 90% ছাড়িয়ে যাচ্ছে। এটা একটা বড় ইঙ্গিত, কোনো কিছু একটা হয়তো কিছুর ইঙ্গিত। যদিও আমাদের মনে রাখতে হবে যে এসআইআর পর্বে বহু নাম বাদ গেছে, এবং আমরা একটা সমীক্ষা করে আগেও দেখিয়েছিলাম যে এসআইআর পর্বে নাম বাদ যাওয়ার পর ভোটার সংখ্যা কমে এলেও 2024 সালের লোকসভা ভোটে যত সংখ্যক মানুষ ভোট দিয়েছেন তারা যদি এবারও ভোটটা দেন, তাহলে কোথায় গিয়ে পৌঁছতে পারে, এই ভোটের হার কোথায় পৌঁছতে পারে, এবং সেটার সঙ্গে কিন্তু আজকের যে ভোটদান সেটা কার্যত প্রায় মিলে গেছে। এবং আরেকটা বিষয় বলবো, সকাল থেকে বিভিন্ন জায়গা আমিও ঘুরেছি, মানুষের মধ্যে কিন্তু একটা ভোটদানের ক্ষেত্রে যে স্বতঃস্ফূর্ততা, অনেক সময় আমরা কিছু লেজি ভোটার দেখি না, যে ঠিক আছে দিলাম না, সেটা কিন্তু এবারে সেই ছবিটা ধরা পড়েনি। মানে আমাকে ভোটদান করতে হবে, এটা আমার অধিকার, এবং সেটা একেবারে সকাল সকাল গিয়ে আমি দিয়ে আসি, এই ছবিটা কিন্তু। তুমি কলকাতা শহরে ঘুরেছো আজ? দক্ষিণ হয়তো না, কিন্তু উত্তর কলকাতার একটা বিস্তীর্ণ অঞ্চলে দক্ষিণ কলকাতাতেও গেছি, দক্ষিণ কলকাতাতেও গেছি। এবং কলকাতা শহরে যেটা ছিল সাধারণত একটা বস্তি অঞ্চলের যে ভোটটা, সেটা বিপুল একটা পড়তো, ভোট বাক্সে যেত। কিন্তু একটা শহরের যে বড় আবাসন বলো বা একটু বড় বাড়ি, তাদের অনেকের মধ্যে তুমি যেটা বললে একটা কোথাও একটা অলসতা কাজ করতো, ভোটটা আমি দেবো, থাক ঠিক আছে। এবার কিন্তু সেটা হয়নি। সেটা এসআইআর পর্বের জন্য কোনো আশঙ্কা থেকে নাকি অন্য কোনো কারণের পিছনে লুকিয়ে আছে, সেটা তো একটা সময়ই বলবে আর কি। কিন্তু তার আগে যেটা তুমি বললে যে ভোট শেষ এবং তারপরেই গোটা দেশের মানুষ, বাংলার মানুষ যেটা তাকিয়ে আছে যে এক্সিট পোল, প্রাথমিকভাবে একটা ধারণা ভোটের রেজাল্টের আগে আমরা পাই এক্সিট পোল থেকে, এবং এক্সিট পোল যে সম্পূর্ণভাবে সঠিক সেটা আমরা কখনোই দাবি করব না, কিন্তু একটা ভোটের একটা পাওয়া যায় যে কি হতে চলেছে কি না হতে চলেছে। এবং সবচেয়ে বড় কথা, তা নিয়ে একটা চুলচেরা বিশ্লেষণ তুমি বললে চলে, সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল, রাজনৈতিক দলগুলো একটা হিসেব নিকেশ করা শুরু করে। সবটাই জানা যাবে 4 তারিখ ইভিএম খোলার পর। তার আগে এখনো পর্যন্ত আজ এই ভোটের পর শেষ পর্যন্ত যে কটা এখনো পর্যন্ত আমাদের কাছে এসে পৌঁছেছে, যে কটা এক্সিট পোল সমীক্ষক সংস্থার যারা এই এক্সিট পোল শুরু করেছে, তাতে যেটা দেখা যাচ্ছে খুব সিগনিফিকেন্টলি এখানে বিজেপিকে কিন্তু এগিয়ে রাখা হচ্ছে। আমি তোমায় দেখো পরপর যদি আমি বলি, পোল ডায়েরি তারা বলছে বিজেপি পাবে 142 থেকে 171, মানে ম্যাজিক ফিগার ছুঁয়ে ফেলছে। তৃণমূল কংগ্রেস পাবে 99 থেকে 127, কিছুটা পেছনে রয়েছে। কংগ্রেসকে এরা দিচ্ছে 3 থেকে 5, সিপিএম কে দিচ্ছে 2 থেকে 3, মানে সিপিএম এর এবার খাতা খোলার সম্ভাবনা এখানে। আদার্স 1, সেটা হতে পারে গত বছর আদার্স ছিল আইএসএফ, ভাঙড়ে জিতেছিলেন নৌসাদ। আচ্ছা, চাণক্য স্ট্র্যাটেজিস এরা যেটা বলছে বিজেপি 150 থেকে 160, বিজেপিকেই এগিয়ে রাখছে। তৃণমূল কংগ্রেস 130 থেকে 140, কংগ্রেস 2 থেকে 4, আদার্স 4 থেকে 6। এরা আদার্স 4 থেকে 6 কারা রয়েছে এর মধ্যে ইনক্লুড রয়েছে সেটা একটা
খুঁজে বের করার বিষয়। আচ্ছা, ম্যাট্রিক্স যেটা বলছে বিজেপি 146 থেকে 161 অ্যাবসলিউট মেজরিটি, তৃণমূল কংগ্রেস 125 থেকে 140, এখানে আদার্স বা অন্যান্যরা 6 থেকে 10। আচ্ছা, প্রজা পোল তারা বলছে বিজেপি 178 থেকে 208, বিজেপিকে কিন্তু এখানে অ্যাবসলিউট মেজরিটি দিচ্ছে 178 থেকে 208। তৃণমূল কংগ্রেস 85 থেকে 110, অনেকটাই পিছিয়ে পড়ছে। আদার্স 0 থেকে 5 পর্যন্ত যেতে পারে আদার্স। পিপলস পালস এরাই একমাত্র বলছে যে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠনের একটা জায়গায় এগিয়ে রাখছে। তৃণমূল কংগ্রেসকে দিচ্ছে 177 থেকে 187, যদি সেটা হয় তো গত 2021-এর তুলনায় তৃণমূলের আসন সংখ্যা কমবে, কিন্তু একটা সরকার গঠনের জায়গায় তৃণমূল কংগ্রেস থাকছে। বিজেপি 95 থেকে 110, কিছুটা পিছিয়ে থাকছে। এরাও বলছে লেফট খাতা খুলবে, একটি আসন পাবে, এবং কংগ্রেস 1 থেকে 3। কংগ্রেসের এবার সেক্ষেত্রে একটা বলাই যেতে পারে যে মালদা মুর্শিদাবাদে কংগ্রেসের এবার একটা সংখ্যালঘু ভোট কিছুটা কংগ্রেসের দিকে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। পি মার্ক এরা বলছে বিজেপি 150 থেকে 175, খুব বেশি মেজরিটি নয়, কিন্তু বিজেপি সরকার গঠন করার একটা জায়গায় থাকছে। তৃণমূল কংগ্রেস 118 থেকে 138। দেখো ইন্টারেস্টিংলি এখানে যদি তৃণমূল কংগ্রেস 118 থেকে 138 মানে এটা হাইয়েস্ট যেটা দেখাচ্ছে সেটা কিন্তু তৃণমূলের প্রায় ম্যাজিক ফিগার ছোঁয়ার কাছাকাছি, কিন্তু পুরোটা করতে পারছে না। আচ্ছা, আদার্স এখানে 2 থেকে 5 একটা ফ্যাক্টর হতে পারে। আমাদের মনে রাখতে হবে আমরা কটা দেখালাম বলো, 1 2 3 4 5টি দেখালাম। এই 5টির মধ্যে দেখতে পাচ্ছি যে 4টি সমীক্ষক সংস্থা কিন্তু বিজেপিকে সরকার গঠনের জায়গায় রাখছে। সেক্ষেত্রে একটা ভেরি সিগনিফিকেন্ট যে বিজেপির এই বিজয়ের রথ বলতে পারো গোটা দেশে সমস্ত রাজ্যের পর শুধুমাত্র আটকে ছিল পশ্চিমবঙ্গে। 2021 সেখানে একটা বড় হই ছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, বিজেপি আসতে পারেনি। 2024 লোকসভার সময় বিজেপি ধাক্কা খেয়েছিল, এবং তারপর এবার যদি বিজেপি ক্ষমতায় আসতে পারে নিঃসন্দেহে সেটা একটা বড় ঘটনা হবে, কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ প্রত্যেকেই এখানে পড়েছিলেন, এবং বাংলা দখল করা, বাংলায় ক্ষমতায় আসা যে তাদের কাছে একটা বড় একটা লক্ষ্য ছিল, সেটা কোথাও গিয়ে ফুলফিল করবে। তবে তোমায় আমি একটা কথা বলি যে দুটি বড় সংস্থা, সমীক্ষক সংস্থা, অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং টুডেস চাণক্য, যাদেরকে বলা হয় কিছুটা, আমি অথেন্টিক বলবো না, কিন্তু যাদের প্রেডিকশন অনেক ক্ষেত্রে মিলে যায়, কাজ করে, এরা কিন্তু আজকে এই প্রেডিকশন বা এই সমীক্ষক সংস্থা দুটি আজ তাদের এক্সিট পোল কোনো সামনে আনেনি, এরা কাল আনবে, কাল বিকেলের পর থেকে এরা আনবে। সুতরাং এই দুটি সংস্থা কি জানায় সেটা একটা বড় বিষয়। তবে একটা কথা বলে রাখি যে অ্যাক্সিস মাই ইন্ডিয়াই বলো বা টুডেস চাণক্যই বলো, এরাও যে পুরোপুরি মিলিয়ে দিতে পেরেছে তা নয়, কারণ এখানে আমি এই প্রশ্নটা করতে যাচ্ছিলাম যে মানে সত্যি কতটা বৈজ্ঞানিক হয়। হ্যাঁ, নিঃসন্দেহে, হ্যাঁ, বৈজ্ঞানিক কিনা সেটা একটা বলা খুব মুশকিল, কারণ হচ্ছে যে কতটা বৈজ্ঞানিক হয়, তুমি এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন করলে, যে 5টার সময় ভোট শেষ হচ্ছে এবং ভোট শেষ হওয়ার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে এই সমীক্ষক গুলো সামনে আসছে। সুতরাং এটা কতটা বৈজ্ঞানিক, কতটা অথেন্টিক, মানুষের পালস বোঝাটাও কতটা সম্ভব হয়, এবং হ্যাঁ, কি সমীক্ষার ভিত্তিতে করছেন বা কিছু এত তাড়াতাড়ি সামনে আনছেন, যার জন্য অনেক ক্ষেত্রেই হয় যে এগুলো নাম মেলে না, পরবর্তী সময় মেলে না। আমরা গোটা জাতীয় রাজনীতির ক্ষেত্রেও যদি দেখি, লোকসভা বলো বা বিধানসভায়, বহু ক্ষেত্রে এটা মুক্তব্রে পড়ে। এবং অ্যাক্সিস মাই ইন্ডিয়া এরকম একটা সমীক্ষক সংস্থা যাদের সবসময় বলা হয় যে তাদের উপর একটা ভরসা থাকে মানুষের, তারাও লোকসভার সময় বলেছিল 2024-এ 400 পার করবে বিজেপি, কিন্তু সেটা বিপুল সংখ্যায় কিন্তু মুক্তব্রে পড়েছিল। অনেকটা সরকার গঠন করেছিল বিজেপি, কিন্তু অনেকটাই কম ছিল। ফলে এদের বৈজ্ঞানিক যে তুমি বলছো ভিত্তি কতটা, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকেই। আর বিশ্বাসযোগ্যতার পাশাপাশি একটা গ্রহণযোগ্যতা এবং যে পদ্ধতিতে করা হয় সেটা নিয়ে একটা তো প্রশ্ন থাকেই, যে এটাই মানে আলটিমেট কিছু কিনা। ফলে এক্সিট পোল নিয়ে বরাবরই, এবং একটা কমন ব্যাপার হয় যে এক্সিট পোলের যে সমীক্ষক গুলো যখন সমীক্ষাটা সামনে আসে, তখন তুমি দেখবে যে যারা এগিয়ে আছে তারা একরকম বলেন, এবং যারা পিছিয়ে আছেন তারা প্রথমেই বলতে চান যে সমীক্ষক সংস্থার এই এক্সিট পোল কখনো মেলে না। রাজনৈতিক একটা তরজাও শুরু হয়। সুতরাং সেক্ষেত্রে তোমার কথাটা ঠিকই যে বৈজ্ঞানিক ভিত্তি কতটা আছে এবং এগুলো, তবে সাধারণ মানুষের মধ্যে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা একটা প্রভাব ফেলে কোথাও গিয়ে। ভোটারদের মধ্যে আর প্রভাব ফেলার কোনো জায়গা থাকে না, কিন্তু নিঃসন্দেহে একটা আলোচনা। দেখো আজকে হচ্ছে 29 তারিখ, সামনে 30, 1, 2, 3 4 দিনের পরেই 4 দিন পর্যন্ত কিন্তু এই এক্সিট পোল গুলো নিয়েই একটা মানে রাজনৈতিক টানাপোড়েন, সাধারণ মানুষের মধ্যে একটা কৌতূহল, আলোচনা,
বাসে, ট্রামে, চায়ের দোকানে সব চলতেই জায়গাতে এটা থাকবে। চলতেই থাকবে। একদম। বৈজ্ঞানিক ভিত্তি থাকুক কি না থাকুক সেটা চলতে থাকবে নিঃসন্দেহে। একদমই তাই। এবং যেটা আমরা শুরুতেই বললাম যে যে সমীক্ষাগুলো সামনে এসেছে তার থেকে একটা সার্বিকভাবে কি ছবি স্পষ্ট হচ্ছে তা একটু আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করলাম, কিন্তু আরো একবার বলবো যে এই সমীক্ষাটাই যে ঠিক তার কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি রয়েছে কিনা সেটা একেবারে 100% দিয়ে কিন্তু বলা যায় না, কারণ শেষ পর্যন্ত সাধারণ মানুষ অর্থাৎ বাংলার মানুষের রায় কোন দিকে গেছে সেটা কিন্তু ওই ইভিএম খোলার পরেই বোঝা যাবে। আমি এবং আর তার একটি জন্য- কথা তোমাকে অর্পিতা বলি যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং টুডেস চাণক্য আগামীকাল যখন তাদের সমীক্ষা সামনে আনবে তারপর কিন্তু আমরা দর্শকদের সামনে তুলে ধরবো কি একদমই। সমীক্ষা সামনে এলে, এবং তখন গোটা বিষয়টা নিয়ে একটা আলোচনার জায়গায় এবং বিশ্লেষণের জায়গায় আমরা থাকবো, হয়তো আরো কিছুটা স্পষ্ট ছবি সেখান থেকে উঠে আসতে পারে। উঠে আসতে পারে একদমই নিঃসন্দেহে। তাই। এবং তারপরে যেটা বললাম যে আলটিমেটলি 4 তারিখ ইভিএম খোলার পরেই কিন্তু বোঝা যাবে ঠিক কি হতে চলেছে, বা সত্যি আবারও পরিবর্তন নাকি প্রত্যাবর্তন, কোন দিকে বাংলার মানুষের রায় তা কিন্তু সেই দিনে স্পষ্ট হবে। আজ আমরা আমাদের আলোচনা এখানেই শেষ করছি, তবে নির্বাচনের এবং অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন দা ওয়ালে, কারণ খবর এখন এখানে।